ওয়েস্ট বেঙ্গলে যেই মন্দিরটা হয়েছে, তো তার আরও তিনটে এরকম ধাম আমাদের আছে। কর্মসূচি আছে, সেটা হচ্ছে একটা বৃদ্ধাশ্রম, আপনার আয়ুর্বেদিক একটা হসপিটাল, বাচ্চাদের স্কুল, একটা বৃত্তি কলেজ। আরতির যে চরণামৃত আর প্রসাদ দেওয়া হয়, তার সাথে আমাদের মহাপ্রসাদের টোকেনটা বিনা পয়সায় দেওয়া হয়। নমস্কার, বাস ভাইবে আপনাদের স্বাগত। আজকে আমরা চলে এসেছি হুগলির বারুইপাড়ার সেই ব্রহ্মদত্ত ধামে। আমরা আজকে জানবো এখানকার কর্তৃপক্ষ থেকে এই মন্দিরের স্থাপনার ঘটনা। রবিরাম বাবু, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত। নমস্কার। এই ব্রহ্মদত্ত ধাম আজ কত বছর হলো এখানে স্থাপিত হয়েছে? মন্দিরটা আমাদের এই ব্রহ্মদত্ত ধাম উদ্বোধন হয়েছে আপনার 2018 সালের 18ই ফেব্রুয়ারি। আচ্ছা। তো তারপর থেকে আজ 2024 শেষ হয়ে গিয়ে 25-এ পদার্পণ করলে, তো সেই হিসাব মতো মানে 7 বছর হচ্ছে। 7 বছর। আচ্ছা, একটা কথা বলুন, আমাদের 133 কোটি দেবতা আছেন, তা এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এনাকে স্থাপনা করবার জন্য আপনারা কেন চিন্তা ভাবনা করলেন? তো চিন্তা ভাবনাটা আমাদের পরম পূজ্য শ্রী শ্রী সদ্গুরু নারায়ণ মহারাজ, ওনার পরিকল্পনা ছিল। তো ওনার একটু প্রথমের দিকে যেতে হয়। আমাদের এই যে ধামটা বনমালীপুর ব্রহ্মদত্ত ধামটা হুগলি জেলার চণ্ডীতলা থানার অন্তর্গত ওয়েস্ট বেঙ্গলে যেই মন্দিরটা হয়েছে, তো তার আরও তিনটে এরকম ধাম আমাদের আছে। আচ্ছা। তো সেটা আমাদের গুরুজির সংকল্প ছিল। আচ্ছা। গুরুজির সংকল্প করেছিলেন যে ভারতবর্ষের 4টে দিকে 4টে ধাম তৈরি করে। সেগুলোর নাম কি আপনি বলতে? হ্যাঁ। আচ্ছা। তো 4টে ধাম, একটা হচ্ছে মধ্যপ্রদেশের শিবদত্ত ধাম। আচ্ছা। দ্বিতীয় হচ্ছে কন্যাকুমারী অনুসয়া দত্ত ধাম। তৃতীয় কলকাতা, অর্থাৎ এই ব্রহ্মদত্ত ধাম হুগলি জেলার অবস্থিত ব্রহ্মদত্ত ধাম। আর চতুর্থ হচ্ছে উত্তরাখণ্ড অত্রি দত্ত ধাম। আচ্ছা। তো এই 4টি ধাম গুরুজির সংকল্প ছিল, উনি 4টে ধাম সম্পূর্ণভাবে রূপ দিয়েছেন এবং প্রতিষ্ঠা করেছেন। তো খুবই এর সাথে একটু কথা যোগ করি, খুবই দুঃখের বিষয় যে আমাদের শ্রী শ্রী সদ্গুরু নারায়ণ মহারাজ, উনি 9/9/2024 উনি পরলোক গমন করেছেন। তো এইটাই আমাদের কাছে একটু কষ্ট, বেদনাদায়ক। ঠিক। উনি যতদিন ছিলেন বা এখনও পর্যন্ত উনি ওনার সান্নিধ্যে যেসব মানুষজন এসছেন, সকলে সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন এবং ওনার আশীর্বাদ একদম ভগবান। তো ভগবান। আপনাদের এই 4টে ধাম আছে, 4 জায়গায়, একটা আমাদের পশ্চিমবাংলার বারুইপুরে। আপনারা কি কোনো সোশ্যাল অ্যাক্টিভিটির সাথেও কি আপনারা অ্যাটাচড আছেন? না, সোশ্যাল কাজকর্ম অবশ্যই আছে। আচ্ছা। অবশ্যই আছে, তবে এই মন্দিরটার যতটুকু সংকল্প আছে, মন্দিরটার যা আগামী দিনের কর্মসূচি আছে, সেই কর্মসূচিগুলো গুরুজির চিন্তাধারা ছিল গুরুজির মধ্যেই। সেই চিন্তাধারাগুলো যতদিন না পূরণ হচ্ছে, যে বড়োভাবে অ্যাক্টিভভাবে যে কিছু সামাজিক কাজকর্মের সাথে ইনভলভ হবে, সেইটা আমার যতটুকু ধারণা সেইটার দিকে আগিয়ে যেতে পারা যাচ্ছে না। তবে যৎকিঞ্চিৎ সামান্য ছোটোখাটো কাজগুলোতে করা যায় বা করা হয়। তো এই কারণেই আমাদের মন্দিরের গুরুজির এখানের যেটা কর্মসূচি আছে, সেটা হচ্ছে একটা বৃদ্ধাশ্রম, আপনার আয়ুর্বেদিক একটা হসপিটাল, বাচ্চাদের স্কুল, একটা বৃত্তি কলেজ, এইসবগুলো এখানে পরিকল্পনা আছে। হ্যাঁ, ভবিষ্যতের এইগুলো পরিকল্পনা আছে। সেই কারণের জন্য আপাতত এই কাজগুলো না হওয়া পর্যন্ত মনে হচ্ছে আগামী দিনে অন্য কিছুর দিকে মানে আগানো যাচ্ছে না আর কি। এখনও মন্দিরের পুরো চত্বরটা প্রায় সম্পূর্ণ রূপ পেয়ে গেছে।
অল্প স্বল্প কোনো জায়গায় কাজ বাকি আছে, এবার বাইরের কাজগুলো এখনও মেন রাস্তা এইসব বাকি আছে কি না, যতক্ষণ না এইসব রূপগুলো রূপায়িত হচ্ছে তো ভালোভাবে অ্যাক্টিভভাবে মানে আপনারা কাজ করতে এখনো কাজ করতে একটু আচ্ছা, একটা কথা যেটা জিজ্ঞাসা করি সেটা হচ্ছে ধরুন আপনারা এই মন্দিরটা কলকাতার দিকে না করে গ্রামের দিকে এসে কেন করলেন? গ্রামের দিকে এসছে কেন বলতে, কেন বারুইপুরটা বারুইপাড়াটা কলকাতা থেকে প্রায় অনেকটাই দূর। হ্যাঁ এগুলোর ফিজিক্যালি অনেক কিছু প্রবলেম ছিল। আচ্ছা, যেটা হচ্ছে এক একটা শহর লাগো এতখানি জায়গা পাওয়ার দুষ্কর ব্যাপার। একদম। যদি বা পাওয়া যেত সেখানে রেটের ব্যাপারটা থাকে। আচ্ছা, এবং শহরে যতটা আপনার শব্দ দূষণ বা হইচই ব্যাপারটা সেইটা থেকে এটা এড়িয়ে গিয়ে একদম নিরিবিলির একদম নীরব স্থান জায়গা, একদম শান্তশিষ্টভাবে তার একটা জায়গা, সেই কারণে গুরুজি মনে হয়েছে যে এই জায়গাটা করা হোক, সেই কারণে গুরুজি এইটাকেই চিন্তা ভাবনা করেছেন। আচ্ছা, আপনাদের এখানে ভোগ আরতি বা বাৎসরিক যে অনুষ্ঠানগুলো হয় আপনাদের কখন কখন কিবার হয়? আমাদের প্রথমত নিত্য সময়সূচিগুলো বলে যাই। আমাদের মন্দির প্রত্যহ সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে, আবার বৈকাল 3টা থেকে রাত্রি 8 ঘটিকা পর্যন্ত মন্দির খোলা থাকে। 8টার পর মন্দির সম্পূর্ণ বন্ধ। দুপুরে 1টা থেকে 3টা পর্যন্ত 2 ঘন্টা বন্ধ থাকে। বৃহস্পতিবার সকাল 7টা থেকে রাত্রি 9:30 পর্যন্ত মন্দির খোলা থাকে। তো বৃহস্পতিবার ছাড়া নিত্য আমাদের সকালে 8টায় আরতি হয় আর সন্ধ্যা 7টায় আরতি হয়। আচ্ছা, আরতির শেষে 8টায় মন্দির বন্ধ হয়ে যায়। তো বৃহস্পতিবারের কর্মসূচিটা একটু আলাদা, অনুষ্ঠান সূচিটা। আচ্ছা, বৃহস্পতিবার সকালে 9টায় আরতি হয়, দুপুর 1টা 30 আরতি হয়, দুপুরে 1টা 30 আরতির পর আমাদের মহাপ্রসাদ থাকে। সেই মহাপ্রসাদটা গ্রহণ করতে গেলে আরতির শেষে আরতির যে চরণামৃত আর প্রসাদ দেওয়া হয় তার সাথে আমাদের মহাপ্রসাদের টোকেনটা বিনা পয়সায় দেওয়া হয়। আচ্ছা, এখান থেকে টোকেনটা সংগ্রহ করে আমাদের পরিবেশনের জায়গায় গেলে মন্দির চত্বরে সেখান থেকে আপনারা কোনো ধার্য মূল্য বিনামূল্যে মানে যেই আসুক সেই প্রসাদ পাবে। আচ্ছা, তো এই প্রসাদ প্রত্যেক বৃহস্পতিবার থাকে, একদম সম্পূর্ণ বিনামূল্যে। কেউ অভুক্ত বা ফিরে যাবেন না, যে আসবে সকলেই পাবেন, সেরকম ব্যবস্থা থাকে। তো এছাড়া সন্ধ্যা 7টায় আবার আরতি হয়ে গেল। দুপুরের অনুষ্ঠান মিটে যাওয়ার পর সন্ধ্যা 7টায় আরতি। সন্ধ্যা 7টায় আরতির পর আমাদের মন্দির চত্বরের উপর প্রাঙ্গণটাতে 5 পাক পালকি প্রদক্ষিণা হয়। সেই পালকির মধ্যে ভগবানের পাদুকা এবং একটা ফটো রেখে সেটাকে পালকি করে নাম সংকীর্তন সহকারে, নাচা গানা সহকারে 5টা পাক প্রদক্ষিণ করে আবার রাত্রি 9টায় আরতি হয়ে রাত্রি 9:30টায় মন্দির বন্ধ হয়। এটা গেল আমাদের অনুষ্ঠান সূচি। তো তারপর আমাদের বাৎসরিক অনুষ্ঠানটা, যেহেতু আমাদের 18ই ফেব্রুয়ারি মন্দিরটা প্রতিষ্ঠা দিবস, সেই 18ই ফেব্রুয়ারিটা 2018 সালের 18ই ফেব্রুয়ারি, সেই ওই 18 তারিখটা ফিক্সড থাকে না। গুরুজি তিথি নক্ষত্র দেখে উনি বলেন তাতে করে 2 দিন আগে পিছে হতে পারে। তো এই অনুষ্ঠান কর্মসূচিটা জানতে গেলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল আছে, এটা হচ্ছে ব্রহ্মদত্ত ধাম নামে সার্চ করলে পাবেন, ফেসবুকে পাবেন। এইসবগুলো তো ওই সময় সোশ্যাল মিডিয়া থেকে জানতে পেরে যাবেন আমাদের কবে কি অনুষ্ঠান হচ্ছে। আচ্ছা, আপনি যেটা বললেন যে আপনাদের মেন সপ্তাহে যে মেন ভোগ বিতরণ বা অনুষ্ঠানটা আপনাদের বৃহস্পতিবারে হয়। আচ্ছা, এই ভোগ বিতরণটা কি আগামী যত দিন আসবে এটা কি আপনারা
ডেলি কি রাখবেন? না এরকম না। এখন ইয়ে নেই আপনার? ওইটার চিন্তাধারাটা এখন বলতে পারবো না, কারণ আমার উপরে যেসব ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমি একজন নামাত্র মন্দিরের একজন কর্মচারী বা প্রতিনিধি বলতে পারেন। প্রতিনিধি। হ্যাঁ, যখন হবে পরে ওটা জানানো যাবে। এখন সেইভাবে চিন্তা ভাবনা এখনো বুঝতে পারছি না ওটা। বুঝতে পারছি। আচ্ছা টোটাল মন্দিরের জায়গাটা কত? মন্দিরটা আপনি পাঁচিল টু পাঁচিল পাবেন 22 বিঘার ওপর দাঁড়িয়ে আছে। আর মন্দিরের টোটাল সম্পত্তি হচ্ছে ওই 38-39 একর। 48। আচ্ছা, এই মন্দিরে আসা সব থেকে সুবিধা পথ হাওড়া আর শিয়ালদা, সেই আসার পথটা আপনি যদি আমাদের ক্যামেরাতে দর্শকদেরকে বলে দেন, এছাড়া বাসে যদি এখানে আসার কোনো পথ থাকে সেটাও যদি আপনি ক্যামেরায় বলে দেন। হ্যাঁ, অবশ্যই বলবো। হাওড়া থেকে আসতে গেলে হাওড়া বর্ধমান ভায়া কড বারুইপাড়া স্টেশন নামতে হবে। বারুইপাড়া স্টেশনে নেমে ওখান থেকে এখন আপনারা অটো অ্যাভেলেবেল পাবেন, 15 টাকা ভাড়া। বনমালীপুর ব্রহ্মদত্ত ধাম বললেই যে কোনো অটোওয়ালা আপনাকে, বা বড় মন্দির বললেই আপনাকে পৌঁছে দেবে। আচ্ছা, হলো বারুইপাড়া স্টেশন থেকে মন্দিরটার দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার। শিয়ালদা থেকে আসতে গেলে আপনাদের ট্রেন একটা আবার পরিবর্তন করতে হয়। ডানকুনি থেকে শিয়ালদা থেকে ডানকুনি থেকে আবার বারুইপাড়া কডলাইন বারুইপাড়া স্টেশন নেমে একই অথবা শিয়ালদা থেকে যদি ধরুন ডাইরেক্ট বারুইপাড়া থাকে তাহলে হ্যাঁ, করতে করে আসে। শিয়ালদা থেকেও ডাইরেক্ট বারুইপাড়া স্টেশন আসতে পারবে। আর বাস পথে আসতে গেলে? বাস পথে আসতে গেলে একটাই আমাদের সামনে দিয়ে যেটা মেন রোড ছিল সেটা হচ্ছে 31 নম্বর রোড, 31। তো রোডটাতে বাস বন্ধ হয়ে গেছে। শ্রীরামপুর থেকে আসতে গেলে আপাতত শ্রীরামপুর ফুরফুরা টেকার চলে, টেকারে থেকে আসতে পারবেন টেকারে করে। টেকারে করে এসে সম্ভবত 13 কিলোমিটার রাস্তা শ্রীরামপুর কোর্ট থেকে আমাদের বনমালীপুর মন্দির, ওই 13 কিলোমিটার রাস্তা টেকার করে আসলে পেয়ে যাবেন এখানে। আর যদি চাঁপাডাঙ্গা আরামবাগ এই দিক থেকে কোনো বাস যাত্রী কেউ আসে থাকেন, ওনারা শিয়াকালায় নামতে হবে। শিয়াকালায় চৌমাতার মোড়, ওখানে নেমে আবার 31 নম্বর রুটের অটো করে আসতে হবে, অটো বা টেকার বনমালীপুর, এটাও 4 কিলোমিটার রাস্তা। আচ্ছা, আপনাদের মন্দিরের ট্রাস্টে যদি কোনো দর্শনার্থী বা যিনি ভগবানের ভক্তরা আছে তারা যদি কোনো দান দিতে চান, কোনো একটা অ্যামাউন্ট, সেটা কি আপনারা গ্রহণ করেন? হ্যাঁ, একটা কথা বলি, যেটা হচ্ছে এখনো পর্যন্ত আমাদের ট্রাস্টি বোর্ড নেই। আচ্ছা। তো সেই ক্ষেত্রে কোনো ভক্ত তার যদি মনে কোনো সদিচ্ছা থাকে যে আমি কিছু ভগবানের সেবায় দেব, অবশ্যই তার দিতে পারবেন, তাতে কোনো বাধ্যবাধকতা নেই। সকল দর্শনার্থী থেকে বলি, আপনারা আমাদের ব্রহ্মদত্ত ধামে আসুন, দর্শন করুন, বাবার মহিমা জানুন। মানে শেষে আমি একজন প্রতিনিধি বলেও বলবো না, আমি একদম বাস্তবে মানে ফলপ্রসূ, মানে খুবই ভগবান খুবই জাগ্রত। আমাদের গুরুজির মূল বক্তব্য হচ্ছে যে তুমি যেমন সেবা করবে সেরকম ফল তুমি পাবে। অবশ্যই। আমাদের এই ভগবানের কাছে সেইটা আমরা পেয়েছি, মানে আমাদের কোনোদিন মুখ ফুটে চাইতে হয় না। আচ্ছা, আপনি যে এই কথাগুলো বলছেন, তাহলে একটা কথা আপনাকে জিজ্ঞাসাই করি, এরকম কোনো কি আপনার সাথে অলৌকিক ঘটনা আছে? হ্যাঁ, অবশ্যই। যেমন? অলৌকিক ঘটনা বলতে যেটা হচ্ছে, আমি গ্রামে একদম সম্পূর্ণ আমাদের একটা গ্রাম্য পরিবেশ, গ্রামের দিকের মানুষ আমরা। তো আমি পেশায় ভ্যান চালক ছিলাম। আচ্ছা। তো সীমিত রোজগার, সেক্ষেত্রে এই ভগবান যতদিন এখানে মন্দিরটা যখন স্থাপন হয়, সে তখন থেকে এনাদের সাথে এই জায়গাটায় আসা যাওয়া ছিল, যোগাযোগ, আসা যাওয়া, এসে একটু কি হচ্ছে দেখা, এইভাবে করতে করতে গিয়ে এসে লোকের সাথে পরিচিত হয়ে ওনারা একটার পর একটা বলতেন, শুনে এনাদের মূল সেন্টার, সেখানে ওনাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করলাম, করার পরে দেখলাম না এনাদের ঠিকই আছে। তো সেক্ষেত্রে হ্যাঁ, যেটা হচ্ছে আমার অলৌকিক যেটা ঘটনা, যে এই কষ্ট করে আমাদের
শুধু একটি আমার ফ্যামিলির কথা বলি, আমার একটি ছেলে একটি মেয়ে এবং আমরা হাজব্যান্ড ওয়াইফ। তো সেক্ষেত্রে দুটো ছেলে মেয়েকে আমাদের গ্রামের ক্ষেত্রে মানে গ্র্যাজুয়েশন করিয়েছি, সেটা মনে হয় আমার কাছে দুঃস্বপ্ন ছিল, মানে আপনি ভগবান পারবো কি না। হ্যাঁ, তো এই ভগবানের কাছে এসে শিষ্যদের কাছ থেকে ওনারা পরামর্শ দিতেন। রবি আমাকে বলতো, রবি ভাইয়া এসে এসে কারণেকা, ওনারা ফর্মালিটি আমাকে বলতেন যে এইভাবে করবে, ভগবানের সেবা করলে তুমি ফল পাবে। তো যেটা অকল্পনীয় ছিল, দুটো ছেলে মেয়েকে কোনো রকম কষ্ট সুস্থ বুঝতে পারিনি। আমাকে ভগবান ঠিক একটার পর একটা কাজ এমন জুগিয়ে দিয়ে গেছে, পয়সার অভাব আমাকে বুঝতে দেয়নি। দুটো ছেলে মেয়েকে যার জন্য আরামে গ্র্যাজুয়েশন করিয়েছি। করার পরে এবার দেখছি খাওয়া পড়া লেখাপড়াই হচ্ছে, মেয়েটাকে তো পরগোত্র করতে হবে, বিয়ে দিতে হবে। তো এই মন্দিরটা উদ্বোধন হওয়ার ঠিক 1 মাস আগে আমি মাঘী পূর্ণিমার দিন গঙ্গা স্নান করে সেই দিন থেকে নিরামিষ খাওয়া শুরু করে দিই। তো সেই করার পর থেকে 1 বছরের মধ্যে আমি মেয়ের বিয়ের অ্যারেঞ্জ করে ফেলি সমস্ত। অনপ্রথা যদিও বিরুদ্ধে হলেও কিছু এখনকার সামাজিক কিছু কাজ থাকে, সেইগুলো করতে গিয়ে বেশ আমাকে সব কিছুই ম্যানেজ একদম মনের মতো করে করেছিলাম। যেটা হচ্ছে আমি সেটা ভাবতেও পারিনি যে এইভাবে আমি করতে পারবো। তো সেক্ষেত্রে আগেও এক টালির ঘর ছিল, মেয়ের বিয়ে দিয়েছি, দেওয়ার পরেও আবার নিজের একটা মাথা গোঁজার ঠাইও করেছি, দুটো ঘরও যা করে কংক্রিট ঢালাই দিয়ে করেওছি। তো এইটা হচ্ছে আমার কাছে ভগবানের কাছ থেকে মিরাক্কেল বা অলৌকিক ঘটনা বা পাওনা আমার। তো সেইটাই থেকেই আমরা ভগবানের কাছে সকলকেই বলি, আসুন এসে আপনার যতটুকু পারবেন ভগবানকে ভক্তি শ্রদ্ধা করে জানান, এখন ফল আপনি পাবেন, চাইতে হয় না। অশেষ ধন্যবাদ রবিরাম। সকলকে নমস্কার জানিয়ে শেষ করলাম।